বয়স তো কম হলো না জমিদার মশাই। আমার মনে হয় আপনার বিয়ে করে নেওয়া উচিত। 35 বছর অলরেডি হয়ে গিয়েছে। আপনি যদি বিয়ে থা না করেন তাহলে আপনাকে কে দেখবে? এই আমাদের গ্রামের সমস্ত কিছু আপনি দেখেন, আপনাকে দেখার জন্যও তো লোক চায়। আমি আপনার কাছের, আপনার ডান হাত বলেই বলছি। আর আমার মেয়ের মুখে ভাত আছে, তো আপনাকে যেতে হবে, বুঝতেই তো পারছেন। আর ওটা ওর বাবার বাড়ি থেকেই হবে। তো আমি আপনাকে নিমন্ত্রণ করে দিলাম, আপনি যেতে পারেন। হ্যাঁ, গরিবের সংসার, কিন্তু বিশ্বাস করুন, অনাদর হবে না। আপনাকে আদরের সহিত আপ্যায়ন করা হবে। ওর বাড়ির লোক ভীষণ ভালো। জিমিন আমার বউ বলে বলছি না, ইভেন ওর মামার মেয়ে, ও ছোটবেলা থেকে এখানেই মানুষ। বয়স মোটে 16, কিন্তু আমি গেলেই এত আদর করে না। কে বলবে মেয়েটার বয়স এত কম? কিন্তু ভীষণ গুণবতী একজন মেয়ে। আর এখন তো পড়াশোনা করছে, কিন্তু জিমিনের বাবা মা ওকে বেশি দূর পড়াতে পারবে কিনা তাও জানি না। আর্থিক অবস্থা খুবই খারাপ। আমি ভাবছিলাম আমার ঘর থেকেই ওকে পড়াবো। যদি ভবিষ্যতে কোনো রকম অসুবিধা হয় আপনাকে আমি জানাবো। আশা করি আপনি আমাকে সহায়তা করবেন। আপনি তো অনেকের সহায়তা করেছেন, জমিদার মানুষ বলে বলছি না। আমি শুনেছি সবাই খারাপ হয়, কিন্তু আপনার মতো জমিদার খুব কমই হয়, যে গ্রামের জন্য, পাড়ার জন্য, লোকেদের জন্য এত ভাবে। ধনী গরিব দেখে না, সবার কথা শোনে। আপনাকে দেখেই আমি শিখেছি। আপনি ভীষণ সৎ আর সবার কথা শোনেন। আপনার এই চরিত্রই আমাকে মুগ্ধ করে। তাই আমিও চাই আপনি সঙ্গীহীন না মরেন। আপনার সঙ্গী থাকা দরকার। আপনি কি সত্যি কাউকে ভালোবাসেন না? আর না বাসলেও বিয়ে করে নিন না, ভালোবাসা তারপর হয়ে যাবে। বয়স তো হয়েই গেল, আর এই বয়সে এসে কে বিয়ে করবে? সেরকম মনের মানুষ তো কাউকে কোনোদিন পাইনি। অনেক মেয়েই কাছে আসতে চেয়েছে, পয়সা দেখে, প্রতিপত্তি দেখে, সম্পত্তি দেখে, কিন্তু আমি ওরকম ভাবে কাউকে চাইনি। তাই জন্যই আর ওইসব নিয়ে ভাবিনি। আর এখন তো সেই জায়গায় ভাবার মতো সময়ও নেই। নতুন করে সুগা আমাকে এসব কথা বলো না। আমার সত্যি আর ইচ্ছা নেই, আর বিশ্বাসও নেই। কারণ এখনকার দিনের সমাজে যা দেখছি, জানছি, আর ভালো লাগে না। আর হ্যাঁ, আমি হয়তো আমার শক্তি দিয়ে কাউকে আমার কাছে বন্দি করতেই পারি, কিন্তু সেরকম মানুষও আমি পেলাম না কাউকে, যে যাকে পছন্দ করে আমি আমার রাজত্বে এনে বন্দি করে রাখবো। তো জানি না আদতেও কোনোদিনও সংসার করা হবে কিনা। তবে আমি মনে করি সঠিক মানুষ পেলে হয়তো আমি সংসার করতাম। আর এই বয়সে দাঁড়িয়ে এখন এসব কিছু ভাবতে ভালো লাগে না। বয়সটা তো কম হলো না। হ্যাঁ, অসহায় লাগে নিজেকে, মনও খারাপ হয়, কিন্তু সময়টা আস্তে আস্তে হয়তো কেটে যাবে। যেমন এই 35টা বছরও কেটে গিয়েছিল কষ্টের মধ্যে দিয়ে। সর্বোপরি আমি তোমার সন্তানের মুখে ভাত অনুষ্ঠানে যাব, চিন্তা করো না। আর মন খারাপও করো না। তারা যতই গরিব হোক, আমার পা তাদের বাড়িতে পড়বে। তুমি তো জানো, জমিদার হিসেবে আমি সব জায়গায় গিয়েছি। এমনটা নয় শুধু আমি ধনীদের বাড়িতেই গিয়েছি, আমি গরিবদের সাথেও একসঙ্গে পাতে খাবার খেয়েছি, মাঠে গিয়েছি, তাদের সঙ্গে কাজে হাত লাগিয়েছি। আমার এই সুঠাম দেহ বা এইরকম শরীরের চামড়ার কারণ কারণ আমি সব জায়গায় নিজেকে উপস্থাপন করতে ভালোবাসি। আরাম আয়েশ করে জমিদারের লাইফ কাটানোর আমার অন্তত ইচ্ছা নেই। তুমি এতদিন আমার সাথে থেকে এটাও অন্তত বুঝে গেছো, আশা করি। আর সর্বোপরি তুমি এসব নিয়ে চিন্তা করো না, আমি ঠিক হাজির হয়ে যাব। আর জানি না সংসার করা হবে কিনা এই জীবনে। না মানে আজকের দিনেও তোমাকে দেরি করে আসতে হবে? তুমি জানো আজকে আমাদের মেয়ের মুখে ভাতের অনুষ্ঠান, আর তুমি আজও দেরি করে এসেছো। মানে ভাবা যায়? তোমার মনে হয় আমার মুখ থেকে ঝামটানি না শুনলে ভাত হজম হয় না, তাই তো এত ভালোবাসো মুখের ঝামটানি শুনতে। বইয়ের মুখ ঝামটানি খুব ভালো লাগে তোমার। এসবের লাগেই তো তোমাকে ভালোবাসি, বুঝলে? তোমাকে বললাম না আজকে জমিদার সাহেব আসবে আমাদের মেয়ের মুখের ভাতের অনুষ্ঠানে, তাই জন্যই তো দেরি হলো। কিছু শোনো আমার কথা, নিজের মতো বলে যাও। মানে মাথাটায় পুরা গোবর ভরা আছে তোমার, বুঝলে? এত রেগে থেকো না সব সময়। বুঝি না আমি তোমাকে নিয়ে আমি কি করব। মানে আমার জীবনটা জ্বলে গেল তোমাকে বিয়ে করে।
তোমার বাবা মাকে আজকেও ঝামেলা করতে হবে এই সুন্দর দিনে। তুমি আজ প্রথম মুখে ভাত খাবে, আর তাতেও তাদের এত ঝামেলা। তাদের ঝামেলা মনে হয় এই জীবনে শুধরানোর নয়। যাই হোক, মিমি তোমাকে খুব ভালোবাসে, বুঝলে? যখনই মন টন খারাপ হবে আমার কাছে চলে আসবে। আদতেই তো তুমি এখনো কিচ্ছু বোঝো না। জানি না বড় হয়ে আমাকে মনে রাখবে কিনা। তোমার ক্যাতা পাল্টানো, তোমার পি পরিষ্কার, তোমার সব কিছুর পরিষ্কার আমি করেছি। তোমার মা অবশ্যই তোমাকে দেখেছে, কিন্তু তার অবর্তমানে আমিও তোমার মা, সেটা ভুলে যেও না। আর এখন মজা দেখো, তোমার বাবা মাকে মেয়ে ঝামেলা করছে, দেখো দেখো। আমি একা কেন দেখবো, তুমিও দেখো। অনেক হয়েছে, আমার মেয়েকে দেখে নিও। মেয়েকে অনেক কিছু বলা, খোঁজাখুঁজি করে কি বলছিস? যা তো জমিদার বাবুকে এই খাবারটা দিয়ে আয়। মাও কাজে ব্যস্ত, বাবাও কাজে ব্যস্ত। আর সুগা ভাই তো জানিস, তোর সুগাদুলা ভাই ওখানে কাজ করছে। তো তুই যা, ওখানে ওদের দুজনকে খাবারটা দিয়ে আয়। আপু, বড় ভুল হয়ে গিয়েছে। দেখ না, দুধটা ওখানে ফেলে দিয়েছি। উনি রেখে গেল কিনা জানি না। আমি তো দেখি নিয়ে যাচ্ছিলাম, ব্লান্ডার হয়ে গিয়েছে। এবার কি হবে দি, বল না। এবার যদি উনি আমাকে কোনো শাস্তি দেন, আমি তো এমনিতেও এই গ্রামের বাসিন্দা না, আমি তো এখানে তোদের কাছে থাকি। মামা মামি এত ভালো বলে তাই। জিন মামি, নামজন মামা আমাকে অনেক যত্নে রেখেছে, কিন্তু আমি তো এবার ভয় খাচ্ছি রীতিমতো। ওনাকে বলিস না যে আমাকে কিছু না সাজা দিতে। আর সুকাতুলা ভাই, ওনাকে বল না, তুই সুগা জামাইবাবুকে বোঝা। ও জানো আমাকে ছেড়ে দেয় বাবা, কিরকম তাকাচ্ছিল, কি ভয়ঙ্কর। অনেক উঁচু, লম্বা, অনেক সুটাম দেহ। আমি তো চাপা পড়ে যাব ওনার ছায়াতেই। আমি আর যাবো না ওনার সামনে। তুই আপু প্লিজ যা হোক করে ব্যাপারটা সামলে নে। আমি আমি আসি, হ্যাঁ? আমি যাচ্ছি, তুই সামলে নিবি। ছোঁয়া তো নয়, যেন আগুন। আসতে হলো এই মনের ভালোবাসা, তাও আবার এই পিচ্ছি মেয়ের উপর, যার বয়স এখন অনলি 16। তাকে ভালোবেসে ফেললাম নাকি? এর আগে তো অনেক নর্তকী, অনেকজন চেষ্টা করেছে আমাকে কাছে ডাকার। নাচমহলেও অনেক মেয়ে চেষ্টা করেছে, কোনোদিনই কারো স্পর্শতে এমন আগুনের ন্যায় স্ফুলিঙ্গ জ্বলে ওঠেনি মনের ভিতরে। বুড়ো বয়সে আবার আমার ভীমরুতে ধরলো নাকি? না না না, এইসব এড়িয়ে যেতে হবে। এখানে বেশিক্ষণ থাকা যাবে না। খাবার দাবার সেরে তাড়াতাড়ি আমাকে মহলে ফিরতে হবে। আমি এখানে থাকলে যদি কিছু একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলি, না, আমি যেতে পারবো না। আমি থেকে যেতে পারবো না। আমি সুয়াকে বলে দিই আমাকে চলে যেতেই হবে, নয়তো যদি যা হালচাল দেখছি আমার, আমি যদি, না না, এইভাবে হয় না। আমি দুঃখিত জমিদার সাহেব দিয়ের ওরকম ব্যবহারে, কিন্তু ও ভীষণই ছোট একটা মেয়ে তো, হাত ফসকে পড়ে গিয়েছে, কিছু মনে করবেন না। আর মধ্যাহ্ন ভোজন সেরে নেওয়ার আগে আপনার একবার নিজেকে পরিষ্কার করে নেওয়া দরকার। বাইরের পুকুরে যেতে পারেন, এখন হয়তো ওখানে কেউই নেই। আপনি নিজেকে পরিষ্কার করে নিন, দেন তারপর নয় ফিরে আসবেন। আম, তারপর আপনার যথাসাধ্য ব্যবস্থা আমি আমাদের ঘরে করেছি। আপনাকে সবার সাথে খেতে হবে না, আপনার পাত পেরিয়ে আমরা সাজিয়ে রেখেছি। আপনি যান, নিজেকে একটু পরিষ্কার করে নিয়ে আসুন। আর আমি দুঃখিত, কিছু মনে করবেন না, বাচ্চা মেয়ে তো, এখনো বোধগম্য সেভাবে হয়নি, তবুও অনেক বোঝে। হাত ফসকেই পড়ে গিয়েছে, নয়তো তে ওরকম কাঁচা কাজ করে না। ও ঘরের বাড়ির সব কাজই জানে, আমাদের লক্ষ্মীমন্ত মেয়ে যাকে বলে। মা বাবা নেই বলে না, মানে আমাদেরকে কোনোদিনও নিজের ছাড়া পর করে দেখেনি। কোনো হিংসা প্রতিহিংসা কিচ্ছু নেই ওর মধ্যে, এত স্বচ্ছ মন, যেন পুকুরের জলের ন্যায়। আপনি জানেন, আমি দুঃখিত, আপনি ওকে কোনো শাস্তি দেবেন না। আসলে হোক বাড়ির ব্যাপার তো, আমি চাই না। আমার শ্বশুর শাশুড়ির অবস্থা খুব খারাপ, তারা দিন আনা দিন খাওয়া করে নিজেদের জীবন চালাচ্ছে। আর এদিকে যে ভিটে মালিক, সে কাগজ নিয়ে রেখে দিয়েছে, ওদের পুরোপুরি ভিটে দিতেও চাইছে না।
এবার যা টাকার পরিমাণ বলেছে সেটা আমার পক্ষেও একা দেওয়া সম্ভব না। টাকার অঙ্কটা অনেকটা বেশি। আপনি যদি এই অবস্থায় কোনো জরিমানা দেন তাহলে তো তুলে দিতে পারা যাবে না, তাই জন্যই আরো বলা। আপনি আশা করি বুঝবেন। আর তে নিজের পড়াশোনার জন্য টিউশনি পড়ায়, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের পড়ায়, সে থেকেও নিজের টিউশনি চালায়, নিজের সমস্ত খরচ চালায়। এত বোঝনদার মেয়ে আপনি কোথাও আগে দেখবেন না। এই ছোট্ট ভুলটা নয় মাপই করে দেবেন। আর আমি আপনাকে দেরি করাবো না বেশি, আপনি চান নিজেকে পরিষ্কার করে নিন, নয়তো এই জামা কাপড়ে অস্বস্তি লাগবে। আমি আমার জামা কাপড়টা দিয়ে দিচ্ছি, এটা নতুনই, আমি ভাঙিনি, আপনি চাইলে পরতে পারেন। আমি জানি এটা অতটাও দামি না, তবে আপনি একটু ম্যানেজ করে নিন। তে লোকজন আসতে শুরু করে দিয়েছে, এত দেরি করলে হয়? যা কি পুকুরে স্নানটা করে আইকা। আর এখন তো ওখানে কেউ চাপেও না, সবার তো হয়ে গিয়েছে। শোন, দেখে শুনে পুকুরে নামবি আর সাবধানে ফিরে আসবি। এ কি দেখলাম আমি? এবার আমি নিজেকে সম্বরণ করতে পারছি না। আমার ছোট জিনিসটা অন্য কিছু চাইছে, কিন্তু একটা ছোট বাচ্চা মেয়েকে দেখে এরকম হওয়ার কি কারণ আছে? এই 35 বছর জীবনে তো কারোর জন্য কিছু হয়নি। এখন আমাকে নিজেকেই নিজে ঠান্ডা করতে হবে। ও চলে যাওয়ার পর আমি নিজেকে নিজে স্যাটিসফাই করার পরই খেতে যাব। এই বুড়ো বয়সে এসেছে, নিজেকে নিজে স্যাটিসফাই করতে হবে, তাও আবার কাউকে এরকম দেখে আমি তো ভাবতেই পারিনি। এর আগে কত নর্তকী আমার সামনে এসেছে অনেক রকম পোশাকে, আমার তো কোনো কিছুই মনে হয়নি। আর এই মেয়েটা, এই একরত্তি মেয়েটা আমাকে এরকম বিপদে ফেলে দিচ্ছে। এখন কোনো কথা না বলে আমি আমার কাজ শুরু করি, নয়তো নয়তো দেরি হয়ে যাবে। ও এক্ষুনি বেরিয়ে যাবে পুকুর থেকে, আর তারপর আমি নিজেকে ধুয়ে ফেলবো, আমার ওই জায়গাটা ধুয়ে ফেলবো। কিন্তু আমাকে যে এখন নিজেকে ঠিক রাখতে পারছি না আমি। আহ, কেন করলে, কেন করলে তুমি? তোমার কোনো অধিকার নেই, ছোট্ট একটা মেয়ে হয়ে তোমার কোনো অধিকার নেই আমার মনে এইসব। আহ, এত বছর ধরে আমি নিজেকে সংযত করে রেখেছি, তোমাকে দেখে আমার কেন এরকম হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। আহ, আমাকে তাড়াতাড়ি এই জায়গা থেকে বেরোতে হবে। এসব কাজ মিটিয়ে খেয়ে দিয়েই আমাকে বেরিয়ে পড়তে হবে। আমি এখানে এক রত্তি টাইমও থাকতে পারবো না। এটা হয়তো কিছু সময়ের জন্য অ্যাট্রাকশন, তারপর না, আহ, আহ, না, কমপ্লিট হয়ে গিয়েছে। আমি যাই, খেয়ে নিই গা, তারপর আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে যাব। ওর কেটে যায় 2 মাস মতো। জাঙ্কুক থেকে বলতে পারছিল না। জমিদারি চালানোর সময়ও সব সময় তার ওর কথা মনে পড়ছিল। সর্বোপরি তার এটা ভেবে খারাপ লাগছিল, এই বয়সে এসে তার মন ধরেছে একটা বাচ্চা মেয়ের প্রতি, একটা পিচ্ছি মেয়ের প্রতি। আর এদিকে তের মামা বাড়িতে দলিল নিয়ে বারবার আসছিল সেই ভিটের মালিক, তাদেরকে উৎখাত করার জন্য। এবং তের সাথে সে বিয়ে করবে এই কথা ভেবে। তার বয়স প্রায় 80-র কাছে। এসব অপেক্ষা করতে পারছিল না কেউই, কিন্তু সুগা একবারও গিয়ে সে কথা জাঙ্কুককে জানায়নি। সে এড়িয়ে যাচ্ছিল। যতই হোক, কেন বলবে যদি অন্যরকম ভাবে, এইসব কথা ভেবে। এদিকে জিমিন বারবার বলছিল সুগাকে যে গিয়ে সবটা জাঙ্কুক সাহেবকে জানানোর জন্য। সুগা ভারাক্রান্ত মন নিয়ে আজ সেই মহলে গিয়েছিল। জাঙ্কুক সেটা লক্ষ্য করে এবং তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। কি হয়েছে বলার পর সে জানতে পারে পুরো ঘটনাটা। সুগা তাকে পুরো ঘটনাটা বলে এবং তারপর তারা দুজনেই বাড়ি দেয় তের মামা বাড়িতে। এ বিয়ে হবে না, এক্ষুনি বন্ধ করো এসব। এই বুড়ো লোকটা এই কচি মেয়েটাকে বিয়ে করতে এসেছে, এই বিয়ে এক্ষুনি বন্ধ হবে।
এই বলে জাঙ্কুক সেই বুড়ো ভিটের মালিককে মারতে শুরু করে এবং সবাই দেখতে লাগে। তার সঙ্গে যে তার লেটেলরা এসেছিল তারাও চলে যায়, কারণ গায়ের মোড়ল হলেও সেক্ষেত্রে জমিদার বাবুর মুখের উপর কারো কিছু বলার সুযোগ নেই। মোড়লের অবস্থাও খুব শোচনীয় হয়ে যায়, তাই সেও পালিয়ে যায় বিয়ে ছেড়ে। আর এদিকে তে একা নাগারে কাঁদতে থাকে। তার অবস্থা ভীষণই শোচনীয় ছিল, তার চোখের কালি লেপটে গিয়েছিল। দেখেই বোঝা যাচ্ছিল সে মেয়ে অনেক রুগ্ন হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া ঠিক মতো করে না। প্রথমবার যখন জাঙ্কুক তাকে দেখেছিল তখন একটা উচ্ছলতা প্রফুল্লতা ছিল সেই মুখে, এখন যেন সব কিছুই ফ্যাকাশে লাগছে। সে তের দিকে এগিয়ে যায় এবং তের কানে ফিসফিস করে বলে, বিয়ে করার এত শখ হলে আমায় বলতে পারতে, আমিও বুড়ো, কিন্তু অত বুড়ো না। আমি জানি সেই জোর করছিল, তোমার মামা মামিমাকে জোর করছিল, কিন্তু তুমিও একটা যথেষ্ট বড় মেয়ে হয়েছ, তুমিও না করতে পারতে। কেন বসতে গিয়েছিলে তুমি ওই বিয়ের পিড়িতে? যে মামা মামি আমাকে এতদিন বড় করেছে, মামারা মেয়েটাকে দেখেছে, কোনো অনাদর করেনি, খাবার দিয়েছে, বড় করেছে, তাদের জন্য প্রতিদান স্বরূপ আমি এই কাজটা করতে চেয়েছিলাম। আমার কোনো ইচ্ছে ছিল না এই বুড়ো মানুষটাকে বিয়ে করার। আমিও জানি জীবন নিঠুর হতে পারত। আপনি শক্তিশালী, প্রতিপত্তিশালী, তাই ওরা আপনার কথা মেনে নিয়েছে। আমাদের কথার কি দাম দেওয়া হতো জমিদার সাহেব? আপনিই বলুন, হতো না। তাই আমার ওখানে কিছু বলার ছিল না। তিনি ছিলেন গায়ের মোড়ল, আমরা কিছু বললে আমাদের ভয় দেখিয়ে অনেক কিছুই করে ফেলতে পারতেন। আমি দুঃখিত। লগ্নভ্রষ্ট হলে যে কেউ বিয়ে করে না। তোকে কে বিয়ে করবে মুখ পড়ি? তুই কেন এরকম মুখ নিয়ে জন্মেছিস বলতো? হ্যাঁ, তোর মা চলে গেল তোকে আমাদের কাছে রেখে, এত সোহাকে আদরে বড় করল, তবু দেখ সে আজকে তোর কপাল পড়ল। কে তোকে বিয়ে করবে এখন? বল আমায় বল। মা চুপ করো, এটা তোমাদের কথা ভেবেই বিয়েতে বসেছিল, তারপরও তুমি এত কথা বলছো কেন মা, কেন? লগ্নভ্রষ্টা বলে বলুক, যে যাই বলুক, সেরকম হলে ওকে আমি আমার বাড়িতে রেখে দিব, কিন্তু আর এরকম সিচুয়েশনের মধ্যে ওকে যেতে দিব না। ও কি পরিস্থিতিতেই পড়েছিল, আর যদি জমিদার সাহেব না আসতেন তাহলে ওর কি করুণ পরিস্থিতি হতো বলো তো, তোমরাই বলো। মানছি আমার বয়সটা একটু বেশি, তবে আপনাদের টাকা পরিশোধ আমি করে দিব, আপনাদের ভবিষ্যতের দায়িত্ব আমি নিব। আর যদি চান, আমি এখনো অবিবাহিত, তের বিবাহ আমার সঙ্গে দিতে পারে। আর যাই হোক, ওর লগ্নভ্রষ্ট হবে না, সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারবে। আমি জানি আমার বয়সটা অনেকটা বেশি ওর থেকে, তবে আমি কথা দিচ্ছি আপনাদের সামনে, তে যতদিন না চাইবে আমি ওর কাছে যাব না, ও যতটা সময় চাইবে আমি ওকে দিব, কিন্তু এরকম পরিস্থিতির মুখে আমি তেকে ফেলে দিতে পারি না। আপনারা যদি চান আমি ওকে বিয়ে করে নিতে পারি। এবার আপনাদের মতামত, কারণ তো ও আপনাদেরই মেয়ে, আপনারা যা বলবেন। আমি এখানে কোনো জোরজবরদস্তি করছি না, আমি জমিদার বলে আমার এখানে শক্তিশালী প্রতিপত্তিশালী কিছুই দেখাচ্ছি না। আপনাদের কথা ভেবেই আমি প্রস্তাবটা রাখলাম। আমি এই পুরো লোকটাকে বিয়ে করবো না। সিমিন্দি প্লিজ বলে দাও, আমি করবো না বিয়ে। আমি সারা জীবন বুড়ো থেকে যাব, আমার কোনো ইচ্ছা নেই। আগে ও বুড়ো ছিল, এখন এই বুড়ো কেন? আমি কেন বিয়ে করব? এরকম বুড়ো মানুষদের সাথে আমার বিয়ে করে ঘর সংসার করার কোনো ইচ্ছে নেই। মুখ পড়ি মানছি ওর বয়সটা বেশি, তবে ভালোবাসাতে কি আসে যায়, পরবর্তীকালে ভালোবাসলে সব ঠিক হয়ে যাবে। তুই একটু সুখের আলো দেখবি, এটা বুঝিস না? আমি তোকে বলতে পারি না দে যে তুই ওনাকে বিয়ে করে, এটা তোর ব্যক্তিগত ব্যাপার। তবে একটা কথাই বলবো, উনি খুব ভালো মানুষ, সুগার মুখে যতটুকু শুনেছি। তুই ভালো থাকবি, উনি তোকে নিরাশ করবেন না। আর আমাদের সামনে, সবার সামনে তো উনি বললেন তোকে কোনোদিনও উনি স্পর্শ করবেন না যতদিন না তুই চাইছিস। তুই না চাইলে উনি তোর কাছেও আসবেন না। আমার মতে বলে তোর বিয়েটা করে নেওয়া উচিত, সময় নিয়ে সব কিছু ঠিক হয়ে যাবে, অ্যাটলিস্ট ভালো থাকবি। তাদের সামনে কি করে নিজের খারাপ রূপটা দেখায় বলো তো? দেখাতে তো আমি পারবো না। তারা তোমার বাবা মার মতো, দুশ্চিন্তা করবে। স্বামীর একটা রূপ থাকে যেটা গোটা পৃথিবী জানে না, অনলি তার বউ জানে। তোমাকেও জানতে হবে আমি ভালোর ভালো, খারাপের খুব খারাপ। সময় আমি তোমাকে দিব, তবে একটা কথাই বলবো, বেশি সময় দিতে পারবো না। আর অন্য কোনো পুরুষের সামনে তুমি যাবে না,
গেলেও ঘুমটা টেনে যাবে। আমি ওসব পছন্দ করি না, বুঝেছ? আর শোনো, নিজের যত্ন নাও, নিজেকে পরিপাটি রাখো। আমার একটু আবার পরিপাটি মানুষজনদের দেখতে বেশি ভালো লাগে। আমি জানি আমাদের আজকে বাসর রাত, কিন্তু আমি তোমার সঙ্গে ওসব কিছুই করবো না। তবে একটা কথা বলি ডার্লিং, সেদিন তোমাকে প্রথম দেখেছিলাম তবে থেকেই এই হাতের কাজ শুরু হয়েছিল নিজেকে থামানোর জন্য, নিজের উদ্বিগ্নতাকে দমনের জন্য। বারবার ওই পদার্থ পার করে নিজেকে শান্ত করেছি, বারবার উত্ত্যক্ত হয়েছি। এমন কোনো দিন নেই যে আমি তোমার কথা ভেবে আমি আমার হাতের কাজ বন্ধ করেছি। আমি সব সময় করতাম, হয়তো এখনো করতে হবে, কারণ বয়সটা তো অনেকটা হয়েছে আমার। আর তোমাকে দেখার পরেই এসব শুরু হয়েছিল, তাই তোমাকেই দায়িত্ব নিয়ে এসব শেষ করতে হবে। তাই যত তাড়াতাড়ি তুমি প্রিপেয়ার হয়ে যাও ততই ভালো। ততদিন এই হাতেই আমি নিজেকে সামলাবো। তবে আমি চাই তুমি আমার কাছে এসো আগে। আমি তোমাকে জোর করে পেতে চাই না, ওইসব আমার ভালো লাগে না। তাই তুমি নিজের খেয়াল রাখবে, যত্ন রাখবে, অন্য পুরুষদের থেকে দূরে থাকবে, আর খুব তাড়াতাড়ি আমার লিটল বানিকে শান্ত করার ঔষধি নিয়ে আসবে, বুঝেছ? আমি কিন্তু বেশি লেট পছন্দ করি না। আমি আর কতদিন বলো, কতদিন এভাবে নিজেকে দমিয়ে রাখবো? এই 35 বছরের বয়সে আমি কোনো নারীকে ছুঁয়ে পর্যন্ত দেখিনি। হ্যাঁ, নর্তকী থেকে শুরু করে অনেকে আসতো, কিন্তু কাদের উপর আমার মন যায়নি, কাউকে আমি মন দিইনি, কারো প্রতি আমি ওইভাবে ঝুঁকিনি, কারোর শরীর ছুঁয়ে দেখিনি। তোমাকে দেখার পর এসব শুরু হয়েছিল, আর তারপর ভেবেছিলাম হয়তো এটা মনের ভুল, কিন্তু আস্তে আস্তে বুঝতে পারি এটা মনের ভুল না। তোমাকে পাওয়ার একরাশ অভিলাষা জাগে মনে, আর তারপর উপরওয়ালা সেই সুযোগ করে দেন। আপনি যদি কিছু না মনে করেন, আমি উচ্চশিক্ষা আরও পড়াশোনা করতে চাই, আমি কলেজে ভর্তি হতে চাই। আপনি কি আমাকে অনুমতি দিবেন? আপনি যদি না অনুমতি দেন তাহলে তো পড়াও হবে না। আপনার অনুমতি আগে দরকার। আমি অনুমতি দিব, তবে ছেলেদের থেকে দূর থাকতে হবে। তুমি জানো তুমি বিবাহিত। আমি জানি আমাদের এই বিবাহিত জীবনের 2 বছরে কিছুই হয়নি সেভাবে, কিন্তু তুমি খুব ভালো করে জানো আমি তোমাকে সময় দিয়েছি, আর তুমি একটু বেশি সময় নিচ্ছ। এইভাবে দিন কেটে যায়। জাঙ্কুক দিয়ের সম্পর্কের কোনো উন্নতি দেখা যায় না। এদিকে তের ক্লাসমেট ইউনো তাকে বারবার বোঝাতে থাকে যে জাঙ্কুক তার জন্য উপযুক্ত না। জাঙ্কুক একজন বুড়ো মানুষ, তার সঙ্গে তের খাপ খায় না। তারা দুজন প্রজেক্ট মেট ছিল, যার কারণে তে হামেশাই ইউনোর সাথে কলে কথাবার্তা বলতো। জাঙ্কুক ব্যাপারটা লক্ষ্য করছিল যে হাত থেকে তে বেরিয়ে যাচ্ছে, কিন্তু জাঙ্কুক নিজেকে সান্ত্বনা দিয়েছিল। কিন্তু আজকে জাঙ্কুক তাকে আনতে গিয়েছিল, কোনোদিন চায় না। এবং তাদের দুজনকে হাসতে হাসতে দেখতে দেখতে এবং হাত ধরাধরি দেখতে দেখতে জাঙ্কুক বিভিন্ন ভাবতে থাকে। জাঙ্কুক রেগে যায়। জাঙ্কুক ভাবে এটা কখনোই কাম্য ছিল না। ও যদি আগে এসব করতো তাহলে তে অন্য কারো হতে পারতো না। এদিকে ইউনো আলাদা করে দেখে একটা ক্যাফেতে ডাকে। তে জানতো না যে জাঙ্কুক তাকে লক্ষ্য করছে। জাঙ্কুক তারপর গাড়ি ঘুরিয়ে নিজের বাড়িতে চলে যায়, আর এদিকে তে ক্যাফে বসে থাকে। ইউনো থেকে প্রপোজ করে, তের হাত চায়। তে জানিয়ে দেয় সে বিবাহিত। সে অনেক আগেই বলেছে ইউনোকে সে যেন এরকম নোংরামি না করে, এবং আরও জানিয়ে দেয় যে সে জাঙ্কুককে ভালোবাসে। তার বয়সটা হয়তো বেশি, কিন্তু সে জাঙ্কুকের প্রতি কৃতজ্ঞতা রাখে, তাকে ভালোবাসে। সে মানুষটা না থাকলে আজকে তার জীবনটা অন্যরকম হতো, সেটাও সে বলে ইউনোকে। আর বলে যদি ভালো বন্ধু থাকতে হয় তো থাকবে, নয়তো এই বন্ধুত্ব রেখে লাভ নেই। তো এইসব ভাবতে ভাবতে ভাবে
যে ও কোনো গার্লস কলেজে ভর্তি হবে। সেই মতো ফর্মও নিয়ে নেয় এবং ফিল আপও করতে শুরু করে। সে কলেজে সাবমিটও করে দেয়। টাকাটার বেলা জাঙ্কুককেই চাইতে হবে, তাই সে ভাবে বাড়ি গিয়ে সব বলবে। জমিদার সাহেব, আপনাকে আরও কিছু বলার ছিল। আসলে আমার আরেকটু টাকা লাগতো। আমি একটা ফর্ম ফিল আপ করেছি, সো ওখানে ওটা দেওয়া লাগবে। আপনি যদি কিছু না মনে করেন, আমি জানি অ্যামাউন্টটা একটু হাই, কিন্তু দিয়ে দেন না প্লিজ। এই হেল্পটাও করে দিন। আমি বলছি, আমি আপনার যা বলবেন তাই শুনবো, যা করতে বলবেন তাই করব। যা বলবো তাই করবি, তাই না? নিচের দিকে তাকা, দেখছিস জায়গাটা কত বড় হয়ে গিয়েছে? জিপটা ওপেন কর, তারপর নিজের মুখে নে। মির্জাটাকে ভরসা পেতাম না, তাই বিয়ে করি। তোকে দেখে অন্যরকম মনে হয়েছিল, কিন্তু তুইও যে ওরকম হবে জানতাম কোথায়। অন্য পুরুষের শখ জেগেছে, তাই না? চাকবে না কেন? বিয়ের দিনই তো বলেছিলি আমার মতো বুড়ো লোককে নাকি বিয়ে করবি না। তবে আজকে ছাড় নিতে, দেখতে পাচ্ছিস তো ঘরটা কেমন বাসরের মতো সাজিয়েছি। আজকে আমার অধিকার আমি বুঝে নেব। এতদিন তোকে সময় দিয়েছিলাম, আর আমি সহ্য করতে পারবো না। আমার পাখি আমি অন্য খাঁচায় উড়ে যেতে দিব না। এসবে আমার ভয় করে জাঙ্কুক, আপনি বোঝেন না? সেজন্যই তো সময় চেয়েছিলাম। আমার ব্যথা লাগবে, আমি পারবো না। আমার আমি এখনো মেন্টালি প্রিপেয়ার নই এসবের জন্য। আপনি বুঝুন ব্যাপারটা। আমি আপনার সঙ্গে কোনো রকম প্রতারণা করিনি, আমি বিশ্বাসঘাতকতা করিনি। আমাকে একটু বিশ্বাস রাখুন, আমি সত্যি আপনাকে বিশ্বাসঘাতকতা করিনি। আমাকে একটু বুঝুন, আমাকে একটু সময় দিন। আমি কথা দিচ্ছি, আমি সেই রাতে আর জাঙ্কুক থামেনি। থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, বিভিন্ন পজিশন থেকে নিজের করে নিয়েছে। তে ভীষণ ব্যথা পাচ্ছিল, কুকড়ে উঠছিল, কাঁদছিল, রক্তপাত হচ্ছিল, কিন্তু জাঙ্কুক থামেনি, একদমই না। ব্যথা লাগছে, প্লিজ জমিদার সাহেব থেমে যান। আর নিতে পারছি না, ভোর হয়ে এলো, সারা রাত আমি আর পারছি না। আমাকে ছেড়ে দিন, আমি আপনার সব কথা শুনবো। আমি ভুল করিনি, আপনি আমায় ভুল বুঝছেন। আমাকে ছেড়ে দিন প্লিজ, আমাকে ছেড়ে দিন, আমি মরে যাব। আমার খুব ব্যথা লাগছে, আপনি সরান, প্লিজ সরান, আপনি নিজেকে সরান, আমার থেকে সরান। আমি আর পারছি না, আমাকে যেতে দিন, আমি এইভাবে হলে মরে যাব। এই বলতে বলতে তে জ্ঞান হারায়। তের ব্লিডিং বন্ধ না হওয়ার কারণে, অতিরিক্ত উত্তেজনার কারণে এবং অতিরিক্ত মৃত হওয়ার কারণে জাঙ্কুককে নিয়ে যেতে হয় সদর হাসপাতালে। জাঙ্কুক থেকে নিয়ে যায়, ওখানে ট্রিটমেন্টও হয় এবং তাকে 1 সপ্তাহের মতো ওষুধও দেওয়া হয়। তে এখন এ বাড়িতেই আছে। জাঙ্কুক তাকে যেতে দেয়নি কারো কাছে। সব কিছুর মধ্যে দিয়ে জাঙ্কুক তের খেয়াল রাখতে একবারও ভোলেনি। তের খেয়াল সে সবসময় রাখতো, যতই জমিদার হোক, কিন্তু নিজের স্ত্রীর জন্য সময় সে ঠিক পার করে রাখতো। সে যে তেকে ভালোবাসতো, সে ভেবেছিল হয়তো শুধুই সে তেকে ভালোবাসে, যতদিন না একটা ডায়েরির চিরকুট তার হাতে আসে। যেহেতু তে এখন ওটা চলা করতে পারছে না নিজের বিছানা থেকে, তাই জাঙ্কুক মাঝে সাঝেই যায় তের ঘর পরিষ্কার করতে, বই গুছিয়ে দিতে। আজও সেরকম তে বাথরুমে স্নান করতে গিয়েছিল। জাঙ্কুক তাকে তুলে বাথরুমে দিয়ে এসেছিল এবং এদিকে তের বইগুলোকে গুছিয়ে রাখছিল। গুছিয়ে রাখতে রাখতে ডায়েরির পাতায় পাই, যেখানে তে লিখেছিল, আমি আপনাকে ভালোবাসি। আমি যে কিভাবে আপনাকে বলবো আমি জানি না। আপনি কি কোনোদিনও মেনে নেবেন? জানেন, ইউনা আমাকে প্রপোজাল দিয়েছিল, আমি জানিয়ে দিয়েছি আমি আপনাকে ভালোবাসি। আর আপনি না থাকলে আমাকে কি বাঁচাতো ওই দিন। আমি সব কিছু আমার এই ডায়েরিটাতে লিখে রাখি। আপনাকে সব কিছু বলে উঠতে পারি না, আমি যে ভীষণ চুপচাপ। আপনি কি আমাকে বুঝতে পারেন না? আমার চোখের ভাষা পড়ে বুঝতে পারেন না? এই যে আপনাকে প্রতিদিন খাবার তৈরি করে দিই, এই যে আপনার সঙ্গে বসে গল্প করি, এই যে আপনার সঙ্গে গিয়ে রাতের আকাশ থেকে
আপনি কি এতদিনেও বুঝতে পারেননি যে আমি আপনাকে পছন্দ করি? এই কদিনের অভ্যাস আপনার কাছে আগে হলো। আপনি আমাকে ইগনোর করতে শুরু করেছেন কারণ প্রজেক্ট ওয়ার্কের জন্য আমি আপনাকে সময় দিতে পারছি না বলে। তাহলে আপনি আমাকে এতটা দূরে সরিয়ে দেবেন আমি ভাবতে পারিনি। জাঙ্কুক সব কিছু পড়ে কেমন যেন থ মেরে গেল। ও বুঝতে পারলো যে তে হয়তো সেদিন ঠিকই বলেছিল, কিন্তু সব কিছুর মধ্যে দিয়ে জাঙ্কুক জানে না তে ওকে ক্ষমা করে দেবে কিনা। এদিকে তে স্নান কমপ্লিট হয়ে যায় আর জাঙ্কুক তাকে নিয়ে এসে মাথা মুছে দিতে থাকে। আমি দুঃখিত তে যে আমি আমার নিজের কথা রাখতে পারি। আমি বলেছিলাম তুমি না অনুমতি দিলে আমি তোমার কাছে আসবো না, কিন্তু আমি এমনই একটা ব্ল্যান্ডার করলাম যে তোমাকে এতদিন রেস্টে থাকতে হতো। আমি দুঃখিত, কিন্তু কি করতাম বলো? নিজের স্ত্রীকে অন্যজনের সাথে হাসতে হাসতে কথা বলতে বলতে দেখতে আমি ভীষণ নিজের উপরে বিরক্ত হয়ে উঠেছিলাম। ভেবেছিলাম এইসব কাজ যদি আমি আগে করে নিতাম তাহলে তুমি আমাকে ছেড়ে দিয়ে পালানোর কথা ভাবতে না। আমি ভয়ে ছিলাম যে যদি তুমি আমায় ছেড়ে দাও, কারণ আমার বয়সটা তো অনেকটা বেশি, সবাই তো এই চোখেই দেখে আমার সোসাইটিতে। তাহলে বলো, আমি জানি আমি ভুল করেছি, ক্ষমা করে দিও। আমি তোমাকে ক্ষমা করেই দেবো, তার জন্য না। আমি জানি তুমি কষ্ট পেয়েছিলে, কিন্তু আমাকে একটু বিশ্বাস করাই যেতে পারতো জমিদার সাহেব, কিন্তু আপনি তা করলেন না। তবে এখন আমি আপনার সঙ্গে থেকে যেতে চাই সারা জীবন। আমি জানি আপনি আমাকে ভালোবাসেন, তাই আমাকে এতটা স্বাধীনতা দিয়েছেন। আমি দুঃখিত।